সংক্ষিপ্ত সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুপুর 2:30টায় শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দেয়া হবে গার্ড অফ অনার। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টার সঙ্গে হবে 1-to-1 বৈঠক। এতে আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রম অভিবাসন সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। চাওয়া হতে পারে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তুলে ধরা হবে বিস্তারিত। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিম। সন্ধ্যা 6টায় তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর নিয়ে আমরা জানতে চেয়েছিলাম অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনিরের কাছে। শুনে নিচ্ছি তার বক্তব্য। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের অনেক দিনের একটা সম্পর্ক শ্রমবাজারের, এবং সেখানে জটিলতাগুলো অনেক দিন ধরে আছে। এগুলো হয়তো সহজে বা খুব দ্রুত নিরসন হবে না, তবে আমরা আশা করতে পারি যে সর্বোচ্চ পর্যায়ে যেহেতু বৈঠকটি হচ্ছে, যদিও অল্প সময় এবং এর মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, সবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কিছু কিছু যে জটিলতাগুলো আছে সেগুলো নিরসনের প্রক্রিয়াটা শুরু হতে পারে। অন্তত তারা দুজনে, আমার মনে হয় যে সেই জায়গাটা নিশ্চয়ই তারা আলাপ করবেন যে আমাদের নিরসন হওয়া দরকার এবং সেটার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা দুর্নীতির কথা শুনেছি, বিভিন্ন চক্র রয়েছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে এর আগে যারা যেতে পারেনি, বিশেষ করে সাম্প্রতিককালে 17,000 অভিবাসী শ্রমিকদের কথা আমরা জানি। ভবিষ্যতে যারা যাবেন এবং ওখানে এখন যাদের হয়তো বৈধতা নেই, সবগুলো বিষয়ই হয়তো যদি অন্তত নীতিগতভাবে তারা একমত হতে পারেন, এটার জন্য বিভিন্ন কমিটি গঠন করে হোক বা অন্যান্য বিভিন্ন দপ্তরকে দায়িত্ব দিয়ে সমাধান করা যেতে পারে, এটা আশা আমরা করতে পারি। এবং সেটা হয়তো একটা টাইম ফ্রেমও তারা আলাপ করতে পারেন যে ঠিক আছে, আগামী কয়েক মাসের মধ্যে আমরা অন্তত দৃশ্যমান দেখব এই পরিবর্তনগুলো। রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা কি ভূমিকা রাখতে পারেন। তো সেক্ষেত্রে মালয়েশিয়া আমাদের, যদি একটা ভালো সম্পর্ক হয়, মালয়েশিয়া আমাদের হয়ে সেখানে কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে। আর এখানে বিভিন্ন সময় আমরা আলাপগুলো করেছি রোহিঙ্গা বিষয়ে, যে অনেকগুলো অপশনের ব্যাপার আছে। তাদের প্রত্যাবাসন হোক, মিয়ানমারের সাথে আলোচনার বিষয় হোক, অথবা তৃতীয় কোনো দেশে যাওয়ার বিষয় হোক, সবগুলো নিয়েই একটা সম্ভাবনা রয়েছে। অন্তত যদি শুরু হয় সেই আলাপগুলো, ভবিষ্যতে সেটার একটা জায়গা দেখব। আমি এই তিনটি দিকে মনে করি যে বেশি গুরুত্বপূর্ণ আমার দিক থেকে মনে হচ্ছে, অর্থনৈতিক জায়গা থেকে রোহিঙ্গা বিষয় এবং অবশ্যই শ্রমবাজারের বিষয়টি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক পথে এগুচ্ছে কিনা, এমন প্রশ্নে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি মনে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি অন্তর্বর্তী সরকার। অন্যদিকে জাতীয় পার্টি ও জামাত ইসলামী মনে করছে সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার। ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে, সংস্কার ও নির্বাচন কতদিনের মধ্যে শেষ হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখনো সংস্কার ও নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করেনি। শপথ গ্রহণ করতেছি যে রাষ্ট্র সংস্কারের শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তাদের মতামতের ভিত্তিতেই শুরু হবে সংস্কারের পরবর্তী কার্যক্রম। আমরা কিছুই চাই না, কোনো কিছুই চাই না। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হওয়া উচিত দ্রুত নির্বাচন দেয়া, তা না হলে ব্যর্থ হওয়ার শঙ্কা আছে। আমরা মনে করি তাদের প্রধান কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, কিন্তু তারা নির্বাচনের চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছে সংস্কারে। যেই সংস্কার করতে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে 5 থেকে 10 বছর সময় লাগবে, যে তারা অধিকাংশ ক্ষেত্রেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হওয়া উচিত ছিল বলে মনে করছেন দলটির মহাসচিব। আমরা এই সরকারের কর্মকাণ্ডে খুশি, তবে তবে একটা জিনিস বলবো, সেটা হলো এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের বিষয়টা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কন্ট্রোল হয়নি। এদিকে জামায়াতে ইসলামী মনে করছে অন্তর্বর্তী সরকার সঠিক পথে আছে, তবে নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ দেয়া উচিত বলে মনে করে দলটি। এমন একটা কঠিন অবস্থার পরে এতগুলো চ্যালেঞ্জ সামনে রেখে এই সময়টাকে খুব একটা পর্যাপ্ত যথেষ্ট বলে আমার মনে হয় না। খুব স্বল্প সময়ে তারা যতটুকু এগিয়েছেন
যতটুকু অগ্রগতি তারা লাভ করেছেন সেটা ব্যাপারে আমরা আশাবাদী। তবে দলগুলো মনে করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের পক্ষে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। $2 লাখ 6 মাসের জন্য এ কাজ পেয়েছে স্টেট গ্লোবাল ডিপ্লোমেসি। আর এ চুক্তির নথি প্রকাশ করা হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে। চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্টেট গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 12 সেপ্টেম্বর থেকে পরবর্তী 6 মাস। 5 আগস্ট সরকার পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। পলাতক ও গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ পরিস্থিতি থেকে উত্তরণেই লবিস্ট নিয়োগ বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত 1.5 দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের অভিযোগ করে আসছিলেন বিএনপি জামাতের বিরুদ্ধে। সব মামলা প্রত্যাহার করে শিগগিরই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির আইনজীবীরা বলছেন, সরকার গ্যাজেট প্রকাশ করে মামলা থেকে অব্যাহতি দিলে তার ফেরার পথে আর কোনো বাধা থাকবে না। 16 বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1/11 জরুরি অবস্থার সরকার ও পরে আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে মামলা হয় অর্ধশতাধিক। এর মধ্যে সাজা হয়েছে 6 মামলায়, কিছু স্থগিত। 2007 সালে গ্রেফতারের পর বন্দিদশায় নির্যাতনের শিকার হন তিনি। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যান। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে আর ফেরা হয়নি দেশে। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর তারেক রহমানকে দেশে ফেরানোর প্রত্যাশা তৈরি হয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মামলায় অনেকের সাজা মওকুফ বা প্রত্যাহার হলেও বড় ধরনের অগ্রগতি নেই তার বিষয়ে। তাই আইনি জটিলতার দ্রুত অবসান চায় বিএনপি। এখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসা, এটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান দাবি। দ্রুত সময়ের মধ্যে তার ফিরে আসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। সকল মামলা প্রত্যাহার করে তার নামে যে সাজাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করে তাকে, এটা 1 ঘন্টার বিষয়। এটা আজকে যে কোনো সময় একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটা প্রত্যাহার করা যাবে। আইনজীবীরা বলছেন, সরকার চাইলে আইনি বাধা সরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব। এই মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, সে কারণে তিনি সরকার যদি ইচ্ছা করেন তাহলে পরে তাকে এই মামলার থেকে অব্যাহতি দিতে পারেন, এবং অব্যাহতি দিলে জনাব তারেক রহমান সাহেবের দেশে আসতে কোনো বাধা নাই বলে আমি আইনজীবী হিসেবে মনে করি। এই জ্যেষ্ঠ আইনজীবী আরও জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে উৎপাদনে থাকা গ্যাস ক্ষেত্রগুলোর মজুত শেষ হতে পারে 2031 সাল নাগাদ। এমন অবস্থায় নতুন কূপ খননে জোর না দিলে এলএনজি আমদানি নির্ভরতা বাড়বে। এতে জ্বালানি নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে, আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও পেট্রোবাংলার দাবি 50 কূপ খননের মাধ্যমে 2 বছরে জাতীয় গ্রিডে যুক্ত হবে 60 কোটি ঘনফুট গ্যাস। দেশে দৈনিক গ্যাসের চাহিদা যখন 400 কোটি ঘনফুট, তখন মিলছে 250 কোটি ঘনফুটের মতো। জ্বালানি খাতের বেহাল দশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পের উৎপাদন। এজন্য ব্যবসায়ীরা দুষছেন বিদায়ী সরকারের অদূরদর্শিতা ও স্বেচ্ছাচারিতাকে। এই যে গ্যাসের সংকট, তাহলে ওনাদের পরিকল্পনাটা কোথায় ছিল? ওনারা কি ধরনের প্ল্যানিং করছে? ওনারা তো আমাদেরকে নিয়ে চিনিবিনি খেলছে। একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এখানে আপনি এত মস্কারা করলে তো হবে না। আপনাকে সময় মতো আমাদেরকে গ্যাস দিতে হবে। আমরা কি গ্যাসের জন্য পে করি না? জ্বালানি বিভাগের তথ্যমতে গত 1.5 দশক বছরে গড়ে 2টি অনুসন্ধান কূপও খনন হয়নি। ফলে 2017 সালে গ্যাসের মাস্টার প্ল্যানে এলএনজি আমদানি প্রাধান্য পায়।
বিশেষজ্ঞরা বলছেন, নিজস্ব গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের উদাসীনতার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। গ্যাস সেক্টরের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গতি, ধীর গতি। এই ধীর গতির ফলে যে পরিকল্পনা করা হয় সেটা বাস্তবায়নে যেটা 2 বছরের সময় দেওয়া হয় সেটা লেগে যায় 4-5 বছর। সুতরাং এর থেকে বার হয়ে যদি না আসতে পারি এই ধীর গতির ব্যবস্থাপনা থেকে, তাহলে আমাদের এই গ্যাসের সমস্যার সমাধান হবে না। দেশের 29 গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে আছে 20টি, যেগুলোর মজুদ 7.32 TCF। বাড়তি গ্যাস পেতে 2023 সালে পেট্রোবাংলা অনুসন্ধান উন্নয়ন সহ মোট 50টি কূপ খননের উদ্যোগ নেয়, যার মধ্যে 15টি খনন শেষ হয়েছে। 35 কূপের 18টি খনন করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। বাকিগুলোতে বিদেশি ঠিকাদার নিয়োগ হবে উন্মুক্ত দরপত্রে। আমরা 14টি কূপ খনন করে যে সাকসেস রেট পেয়েছি, আমরা আশা করছি যে এই হারে যদি আমাদের সাকসেস থাকে তাহলে আমরা 600-র কাছাকাছি চলে যাব। কোনো কূপে যদি অভূতপূর্ব পরিমাণ বেশি পাই তাহলে এটা ক্রস করতে পারে। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় দেখা যায় 2030-31 অর্থবছর গ্যাস ক্ষেত্রের বিদ্যমান কূপগুলোর উত্তোলন নামতে পারে 70 কোটি ঘনফুটে। তখন দৈনিক গ্যাসের চাহিদা থাকবে প্রায় 500 কোটি ঘনফুট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে তাকে আদালতে হাজির করে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে সিটিটিসি। শাহবাগ ছাড়াও তার বিরুদ্ধে পল্লবী ও খিলগাঁও থানায় আরও 2টি মামলা রয়েছে। আরও 3টি মামলা রয়েছে বিচারাধীন। দীর্ঘদিন গোপনে সক্রিয় থাকা নিষিদ্ধ সংগঠনটি নতুন করে আলোচনায় আসে 5 আগস্ট সরকারের পতনের পর। ছাত্র জনতার সে আন্দোলনে অংশ নেওয়ার দাবি করে সংগঠনটি। পাহাড়ে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনার বিচারে গণতদন্ত কমিটি গঠন করা সহ 7 দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় এ দাবি জানায় সংগঠনটি। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে পুরনো কায়দায় নিপীড়ন চলছে, সেখানে উস্কে দেওয়া হচ্ছে জাতিগত বিদ্বেষকে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে চলছে দমনপীড়ন। পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধান, সরকারি চাকরিতে পাহাড়িদের 5 ভাগ কোটা পুনর্বহাল সহ নানা দাবি তুলে ধরা হয় সেখানে। এই কথাটা বলতে চাই অন্তর্বর্তী সরকার, আপনারা পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান, পরিপূর্ণ সমাধান তো আপনাদের করার ক্ষমতা এখতিয়ার নাই, সেটা আমরা বুঝি, কিন্তু অনেক কিছুই আপনারা করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলি কাদের দখলে আছে এটা প্রকাশ করা। নাচ, গান আর প্রকৃতি বন্দনায় মুখর চারুকলার বকুলতলা। আর শরৎ উৎসবের এই আয়োজনের মূল ভাগে ছিল সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। আয়োজকরা বলছেন, এতে মিলবে বাঙালির শেকড়ের সন্ধান, স্নিগ্ধ শুভ্র করবে নাগরিক মন। শরতের আকাশে সাদা মেঘের ভেলা, প্রকৃতিতে কাশফুলের বার্তা। আর তাতে সাড়া দিয়ে চারুকলায় শরৎ উৎসব। ছুটির দিনে নগরবাসী আড়মোড়া ভাঙার আগেই প্রাণচঞ্চল বকুলতলা। শরৎ বন্দনায় একক ও দলীয় গান, নৃত্য ও আবৃত্তিতে সাজানো ছিল আয়োজন। নগর জীবনে শরতের স্নিগ্ধতা তুলে ধরার এ উৎসবের মূল ভাগে ছিল সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। শরৎকাল যখন আসে, শরৎ তার আকাশ দিয়ে, তার প্রকৃতি দিয়ে আগে জানান দেয়, তারপরে বকুলতলায় আসলে আমরা পরিপূর্ণ হই, সবাইকে একসাথে পাই। কাশফুল এবং আপনার শাপলা ফুল এগুলো ফুটলেই আমরা বুঝতে পারতাম যে তখন শরৎকালের আগমন ঘটেছে। তো এই জিনিসটাই আসলে আমাদের বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্যই আমাদের এই উৎসবটা আমরা অংশগ্রহণ করি। এই উৎসবের মাধ্যমে সবাই সবার সাথে আবার মিলিত হতে পেরেছে, আবার প্রাণ খুলে হাসতে পারছে এবং শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে। আয়োজকেরা বলছেন, এতে মিলবে বাঙালির শেকড়ের সন্ধান, স্নিগ্ধ শুভ্র করবে নাগরিক মন। রবীন্দ্রনাথের হাত ধরে উপমহাদেশে ঋতু উৎসবের যাত্রা শুরু হয়। শেকড় সন্ধানী বলেই ঋতু উৎসবগুলোকে বাঙালির যে আমার যে পেছনের হাজার বছর যে সংস্কৃতি আমরা যদি চর্চা করি,
সেই চর্চার মধ্যে ঋতু চলে আসবে। পরবর্তী প্রজন্মকে আসলে আমাদের এই ধারাটা বহন করে নিয়ে যেতে হবে, তাদের শিখাতে হবে যে আমাদের সংস্কৃতির ঐতিহ্য হচ্ছে আমাদের এই যে পরম্পরায় আমাদের ঋতুচক্রের খেলা। সাংস্কৃতিক পর্ব শেষে শরৎ ঋতু শিরোনামে বকুলতলায় হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রং তুলির আঁচড়েও উঠে আসে আবহমান বাংলা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইসামতি চা বাগানে মঙ্গলচণ্ডী মন্দিরে চলছে 9 দিনব্যাপী নবরূপে দুর্গাপূজা। 200 বছরের প্রাচীন মঙ্গলচণ্ডী মন্দিরে 9 দিনে দেবীর 9টি রূপের পূজা হয়। আয়োজকরা জানান, এক যুগের বেশি সময় ধরে এখানে আগাম দুর্গাপূজার আয়োজন হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে। তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছামতি চা বাগানে 3 অক্টোবর সকালে দেবী দুর্গার শৈলপুত্রী রূপের পূজার মাধ্যমে শুরু হয়েছে 9 দিনব্যাপী দুর্গাপূজা। আয়োজকরা জানান, পৌরাণিক নিয়ম অনুযায়ী আগামী নবমী তিথি পর্যন্ত ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়িনী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হবে দেবীকে। 9 জন দুর্গার নাম আছে, সেই 9 জন দুর্গার নাম অনুসারে আমরা শান্তি পাওয়ার জন্য আমরা একটা এই অরণ্যভূমি মঙ্গলচণ্ডীর অরণ্যভূমিতে এই 9 দিন পূজা করিয়া থাকি। দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন পুণ্যার্থীরা। 9 দিনের এই পূজাতে আমাদের অনেক ভালো লাগে। পূজার দিনে আমরা অনেক আনন্দ করি। মা বাবাকে নিয়ে এসেছি, ভাই বোনকে নিয়ে এসেছি, আমার দেখে অনেক ভালো লেগেছে। 2010 সাল থেকে এখানে নবরূপে দুর্গাপূজা পালিত হয়ে আসছে। পূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা জানান আয়োজকরা। আমাদের জানা মতো আর কোথাও বাংলাদেশের কোনো পূজা হয় না। এখানে তার প্রত্যেক বছরই লক্ষ লক্ষ দর্শকের সমাগম ঘটে। আমরা বিগত দিনগুলোতেও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করে আসছি। আমরা আশা করছি এই বছরও আমরা সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারবো। এবছরও লক্ষাধিক ভক্ত দর্শনার্থীদের সমাগম ঘটবে আশা আয়োজকদের। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সঙ্গে থাকছে, টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 4, জামালপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল 3 জনের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, ভেঙেছে 2 নদীর পাড়। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। সকালে মাগুরা জেলা জামাতের রোকন সম্মেলনে তিনি আরও বলেন, জামাতের অনেক নেতাকেই কৌশলে হত্যা করা হয়েছে। এছাড়াও আবু সাইদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডই শেখ হাসিনার পরিকল্পনায় হয়েছে বলেও দাবি করেন জামাতের এই নেতা। ছিল তাদের বাংলাদেশের মাটি থেকে ইসলাম নির্মূল করা, এবং ইসলাম নির্মূল করতে হলে জামাত ইসলামীকে নির্মূল করতে হবে, এটা ছিল তাদের প্ল্যান। যার কারণে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে তারা। আসলে একটি কার্টনের ভেতরে মিলেছে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঠগড়া চৌরাস্তা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চৌরাস্তা এলাকায় কার্টনের ভেতরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বাক্সটি খুলে নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত ও খণ্ডিত দেহের অংশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। লোকজন এসে কার্টুনটা খুলে দেখে মানুষের পা দেখা যাচ্ছে। সাথে সাথে থানাকে সংবাদ দিলে থানার অফিসার ইনচার্জ সহ আর পুলিশ পরিদর্শক তদন্ত এবং থানার অন্যান্য অফিসার এসে দেখে একটা মহিলার লাশ খণ্ড বিখণ্ড এবং মাথাবিহীন একটা লাশ পায়। তদন্ত চলতেছে, র্যাব এবং তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে।
রাজধানীর শুক্রাবাদে বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে বাবা মায়ের পর দগ্ধ শিশু বাইজিদ মারা গেছে। বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয় শিশুটির। এর আগে গত মঙ্গলবার রাতে শিশু বাইজিদের বাবা টুটন ও বুধবার রাতে মা নিপা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় শিশুসহ 3 জন দগ্ধ হন। এদের মধ্যে গতরাতে শিশু বাইজিদ আইসিইউতে মারা যায়। তার শরীরের 45% দগ্ধ হয়েছিল। গত 28 সেপ্টেম্বর ভোরে ধানমন্ডির শুক্রাবাদে বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের বাবা মা সহ তাদের 3 বছরের শিশু ছেলে বাইজিদ দগ্ধ হয়। ডিমের বাড়তি দামের মধ্যেই আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজারে সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে ব্রয়লার কেজিতে বিক্রি হচ্ছে 200 টাকায়, আর 60 টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। বাজার নিয়ন্ত্রণে গত 15 সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম বেঁধে দেয় সরকার। তবে 3 সপ্তাহ হতে চললেও কোথাও মানা হচ্ছে না সেই দাম। সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়, আর সোনালী মুরগির কেজি 270 টাকায়। ক্রেতারা বাজারে গিয়ে পড়ছেন দাম নিয়ে নৈরাজ্যের মুখে। অনেক দোকানে নেই মূল্য তালিকাও। দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা। আজকে আনছি 195 করে, বেচতেছি 200-210 টাকা। তালিকা দিলে কাস্টমার দাম দেখে চলে যায়, 200 টাকা হঠাৎ করে বাইরে গেছে। তো গত সপ্তাহেও ফার্মের মুরগির ডিমের ডজন 160 টাকায় বিক্রি হলেও এখন গুনতে হচ্ছে 165 থেকে 170 টাকা। পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 180 টাকাতেও। গত এক সপ্তাহ ধরে এরকমই দাম, সামনে সপ্তাহে কমবো কিনা এটা বলা যায় না। কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু কিছু কমেছে, কমলে আবার পরক্ষণে বেড়ে যাচ্ছে। কোনো জিনিসের দাম কম না, আগে যা ছিল এখনো তাই আছে। আসলে কি ওই যে কয় না পাটা পুতায় ঘষাঘষি মরিচে যান শেষ, আমাদের যান শেষ আর কি। সরবরাহ সংকট দেখানো হচ্ছে সবজির বাজারেও। 60 টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। বেগুনের কেজি 100 থেকে 140 টাকা, কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 320 টাকায়। 100 গ্রাম ধনেপাতা কিনতে গুনতে হচ্ছে 60 টাকা পর্যন্ত। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম, মুরগি, সবজি ও কাঁচামরিচের দাম। বিক্রেতারা বলছেন বন্যার কারণে বেড়েছে সবজির দাম। যোগান কমের অজুহাতে ডিম ও মুরগির দামও বাড়তি। তবে ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন। যোগান কম থাকার অজুহাতে চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। 20 টাকা বেড়ে বেগুনের কেজি উঠেছে 120 টাকায়, 10 টাকা বেড়ে বরবটির কেজি 160 টাকা, আর শশার কেজি উঠেছে 100 টাকা। পাইকারি বাজারে গেলে ওরা বলছে তরকারি সংগ্রহ কম, তার কারণে দাম বেশি। আমাদের বেশি দাম দিয়ে কিনে আনতে হয়, সেই জন্য দামটা আমরা বেশি বিক্রি করতেছি। রাজশাহীতে 10 টাকা বেড়ে পটলের কেজি এখন 40 টাকা, করলার কেজি 80 টাকা। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়ে 320 টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ। একই পরিস্থিতি বগুড়াতেও। বাজার মনিটরিং যারা কমিটি আছে তাদের এই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। অন্য কাঁচা তরকারি স্বাভাবিক আছে, কিন্তু কাঁচামরিচ আর বেগুন এগুলা একবারে নিয়ন্ত্রণের বাইরে। অনেক দাম, কিনা সাধারণ মানুষ খাওয়ার কোনো বুদ্ধি নাই। এক আটি লাল শাক এই 1 পোয়া 20 টাকা। খুলনায় সবজির পাশাপাশি বেড়েছে ডিমের দাম। ডজনে 12 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 168 টাকায়। বিগত সরকারের আমল থেকে যে সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটটা ভেঙে যাক এবং আমরা স্বস্তিতে যেন ক্রয় করতে পারি। বরিশালে বাড়তি মুরগি ও মাছের দাম। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়, সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। এদিকে ইলিশের সরবরাহ বাড়লেও তেমন প্রভাব পড়েনি দামে। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা পর্যন্ত দামে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ইলিশের দাম 200 থেকে 300 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়, যা গত সপ্তাহে ছিল 1700 থেকে 1800 টাকা। দাম কমায় খুশি ক্রেতা বিক্রেতারা। লক্ষ্মীপুরে গত সপ্তাহের চেয়ে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। সরগরম লক্ষ্মীপুরের 30টি মাছঘাটি, ব্যস্ত জেলে ও আড়তদাররা। ঘাটে মেঘনার ইলিশ কম থাকলেও সাগরের ইলিশ আসছে। গত বছরের চেয়ে এই বছর তুলনামূলক মাছ অনেক কম। দীর্ঘ আজকে 3 দিন থেকে মাছ একটু দেখা দিছে,
দাম একটু সামান্য শিথিল হয়েছে। কাটা আসতেছে, আমি আরো মনে হচ্ছে 15 দিন আগে আসছে, মাছ এরকম ছিল না, এখন মোটামুটি মাছ ঘাটা দেখা যাইতেছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা, যা এক সপ্তাহ আগে ছিল 1700 টাকা। আর 1 কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। কিছু মাছ পাওয়া যাইতেছে, জেলেরা পাইতে আছে, রেটও অনেক কমছে আগের তুলনায়। আগে ছিল কেজি ছিল 2000 টাকা, এখন কেজি 1500 টাকা। বড় 1 কেজি যেগুলো আর জাটকা যেগুলো 4 কেজি 4টা কেজি এগুলো ছিল 600 টাকা, এখন 500 টাকা পাওয়া যাচ্ছে। মৎস্য কর্মকর্তা জানান, নদীতে পানি বাড়ায় মেঘনায় ইলিশ ধরা পড়ছে। ইলিশ মাছটা হলো আমাদের সাগর মাছ। এটা সাধারণত নদীতে যখন আপনার স্রোত হবে, পানি বাড়বে, তখন মাছগুলো উজানের দিকে উঠে আসে, তখনই কিন্তু মাছগুলো ধরা পড়ে। এখন সাধারণত বর্ষাকালে ইলিশ মাছটা ধরা পড়ে, সেই হিসাবে আমরা মনে করি যে বর্ষাকালটা ইলিশ মাছের জন্য মৌসুম। এবার লক্ষ্মীপুরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 28,500 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত 8 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে জামালপুরে ট্রাকের ধাক্কায় ইজি বাইকের চালক সহ মারা গেছেন 3 জন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে জামালপুরে যাচ্ছিল ক্রাউন পরিবহনের একটি বাস। রাত 1টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালিহাতীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসের 4 যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আমার সম্পর্কে চাচাতো ভাই আর একজন বেয়াই হয়, আমার ছোট বোন জামাই উনি মারা গেছে, আর 2 জন আহত হয়েছে। আমার সহকর্মী বিবিএসকে বলছে জব করে মৌলভীবাজার, কালকে ছুটি নিয়ে মৌলভীবাজার থেকে আসার পথে এলাঙ্গা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। রাত 1টার সময় সংবাদ পাই যে ময়মনসিংহ কালিহাতী লিং রোডে বাস ট্রাক সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি 2 জন লোক ঘটনাস্থলেই মারা গেছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসাধীন 2 জন মারা যায়। মোট 4 জন লোক মারা গেছে। এদিকে জামালপুরে ভোর 6টার দিকে ইজি বাইককে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান চালক রুকুন। হাসপাতালে নেয়ার পর মারা যান আব্দুল মালিক ও মুস্তাফিজুর রহমান। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী সহ সারা দেশে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এ অবস্থা মধ্য অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টির পরিমাণ কমে আসবে। এদিকে শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ 10 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় হতে পারে বজ্র বৃষ্টিও। নদী বন্দরসমূহে 1 নম্বর এবং সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। ভোর 6টা থেকে 3 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় টাঙ্গাইলে 130 মিলিমিটার। এরকম আপনার টানা বৃষ্টি না হলেও আপনার থেমে থেমে অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আগামী 2 থেকে 3 দিন। তারপর ধীরে ধীরে মৌসুমী বায়ু বিদায়ের দিকে চলে যাবে এবং বৃষ্টিপাতও কমে যাবে। আমরা আশা করি এই মাসের মধ্যভাগের পর থেকেই বৃষ্টিটা অনেকটাই চলে যাবে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমলেও বেড়েছে ভয়াবহ ভাঙন। নদী ভাঙনে বিলীন তিস্তাপাড়ের শতাধিক পরিবার। ইতিমধ্যে বিলীন হয়েছে খুনিয়াগাছ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার শতাধিক পরিবার। ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা তিস্তায় বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা। ক্ষতিগ্রস্ত এসব পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকে বাঁধে, রাস্তায় ও সরকারি জমি এবং স্কুলের মাঠে আশ্রয় নিয়েছেন। ভাঙন রোধে দ্রুত বাঁধ চান তিস্তাপাড়ের মানুষ। তিস্তা নদী ভাঙতেছে, 6 বাড়ি আমার এখন ভাঙে চলে গেছে, আমার ধান ভাঙতেছে, আমরা কি করব? লালমিয়ারের যে সড়ক বিভাগ রাস্তাটি সেটাও ভেঙে যায়। পাশাপাশি এখানে ক্লিনিক আছে, প্রাইমারি স্কুল আছে 4টা, হাই স্কুল আছে 2টা, সেটাও মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ সব বিলীন হয়ে যাচ্ছে। আমাদের কোন কোন জায়গাগুলো বেশি এফেক্টেড, এটা বামতরি হোক বা ডানতরি হোক, সেটা করে আমরা এবছরে যে বাজেট আছে সেটা দিয়ে যথাসম্ভব আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। টানা বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি বেড়েছে। একাধিক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায়। প্লাবিত হয়েছে 50টি গ্রাম, তলিয়েছে আমন ধান ও সবজির আবাদ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিক বেড়েছে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি।
একাধিক জায়গায় ভেঙেছে বাঁধ। পানি ঢুকছে ঝিনাইগাতি সদর, নলকুড়া ও ধানশাইল ইউনিয়নের নিচু এলাকায়। ভোগাই নদীর বাঁধের ভাঙনে নালিতাবাড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে অনেকের বাড়িঘরে পানি ঢুকেছে, করতে পারছেন না রান্নাবান্নাও। উজানে পানি হলে আমাদের এখানে পানি ঢুকে পড়ে, পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঝিনাইগাতি। আমার বাসাতে এক বুক পানি, যাইতে পারি নাই। তারপরে আনের ওই উত্তরে আরো ধান খেতে ৬০-৭০ করে জমি তোলানি। এই বেদিবারের জন্য আমরা ঝিনাইগাতি বাজারের পাশে অনেকই ক্ষয়ক্ষতি হচ্ছে, দোকানে পানি যাচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, অনেক কিছু হচ্ছে আর কি। বাড়িঘরের পাশাপাশি তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,৫০০ হেক্টর আমনের ক্ষেত। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৪,৩০০ হেক্টর আমনের জমি সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়েছে এবং প্রায় ৫,১০০ হেক্টর জমি আংশিক নিমজ্জিত হয়েছে। বৃষ্টিপাত যদি কমে যায় খুব দ্রুতই পানি নেমে যাবে, এতে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে যাবে। কিন্তু যদি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঝিনাইগাতিতে ৩২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। দীর্ঘদিন ধরে এই স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে আসছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবশেষে মিলল সাফল্য। একে ঐতিহাসিক অর্জন বলছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বাংলা ছাড়াও নতুন তালিকায় নাম রয়েছে মারাঠি, পালি, অহমিয়া এবং প্রাকৃত ভাষার নাম। এর আগে এই তালিকায় ছিল তামিল, সংস্কৃত, তেলুগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া ভাষা। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেতে হলে কোনো ভাষার ইতিহাস বা প্রাপ্ত নথির বয়স হতে হয় ১.৫ থেকে ২,০০০ বছর। সেই সাথে আদি ভাষা এবং সাহিত্যের সঙ্গে বর্তমান ভাষা সাহিত্যের থাকতে হবে সুস্পষ্ট তফাৎ। এরপরই সেই ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি পেলে সেই ভাষা নিয়ে গবেষণা এবং সাহিত্য চর্চার জন্য বিশেষ অনুদান দেয় কেন্দ্র সরকার। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।